A very good morning to all of you. Today we are going to know about Mohabidroh. Okay. উপস্থাপনায় let's go to know about Mohabidroh. It is very important for various exams like TET 1, TET 2 as well as CTET also. It is important for various competitive exams. So let's go to know about Mohabidroh through short type questions. Like 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি ভারত ত্যাগ করেন। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ ঘটান। তো সত্যবিলোপ নীতি প্রয়োগ কে ঘটিয়েছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির পর লর্ড জন কেনিং ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হন। তো যখন লর্ড ডালহৌসি ভারত ত্যাগ করেন, মানে ওনার টেনিউর শেষ হয়ে যায়, তখন ওনার পরে এসেছিলেন কে? জন কেনিং। ঠিক আছে, কী হিসেবে? গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন ভারতে। তারপর মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে জলবিভাজিকা নামে পরিচিত। তো অনেক সময় আসতে পারে যে ভারতের ইতিহাসে জলবিভাজিকা বলা হয় কোন বিদ্রোহকে? দ্য আনসার ইজ মহাবিদ্রোহকে। ওকে, তারপরে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল। তো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? একটাই কারণ ছিল, সেটা ছিল কি? এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল মানে কি? ওই রাইফেলের যে কার্তুজটা ছিল, কার্তুজটা দাঁতে কেটে তারপরে ইউজ করতে হতো। তো একটা গুজব রটিয়ে দিয়েছিল যে এনফিল্ড রাইফেলের যে বারুদটা, ওইটার মধ্যে নাকি গরু এবং শূকরের মাংস মেশানো আছে, যার ফলে হিন্দু এবং মুসলিম যে সৈন্যরা, ওনারা কিন্তু ওই দুই পশুকে অ্যাজ এ গড পূজা করে। ঠিক আছে, তো তারা এর বিরুদ্ধে, মানে কার্তুজটা ব্যবহার করবে না বলে বিদ্রোহ জানান। সেই বিদ্রোহটাই মহাবিদ্রোহের রূপ ধারণ করে। তাই হয়তো অনেকে এই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, কারণ সিপাহীরা এই আন্দোলন শুরু করেছিলেন। বাট দিস ইজ নট কারেক্ট। এটা কোনো সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু ছিল কি? মহাবিদ্রোহ। মানে এটা ভারতবর্ষের ম্যাক্সিমাম অঞ্চলে ছড়িয়ে পড়ে গিয়েছিল। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে প্রথম ব্যারাকপুরে বলেছিলেন যে না, আমরা এই কার্তুজ ব্যবহার করব না। তারপর দেখি 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসে চর্বি মাখানোটা নিয়ে বিক্ষোভ দেখা যায়। তো প্রথম কোন দিন দেখা দিয়েছিল? 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি। কোথায়? বহরমপুর সেনানিবাসে। ওকে, ওইখানেরই একজন সেনা ছিলেন মঙ্গল পাণ্ডে। 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ ব্যারাকপুরে সেনানিবাসে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন। হ্যাঁ, আমি বলেছিলাম একটু আগে যে ওইখানকার সেনানিবাসের একজন সেনাই ছিলেন কি? মঙ্গল পাণ্ডে। তো মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন যে না, আমরা এই কার্তুজ ব্যবহার করব না। তারপর 1857 খ্রিস্টাব্দে 10ই মে মিরাট সেনানিবাসেই প্রকৃতপক্ষে বিদ্রোহ শুরু হয়েছিল। তো প্রকৃতপক্ষে বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মিরাট সেনানিবাসে। কত তারিখ? 10ই মে। 10ই মে 1857 খ্রিস্টাব্দে। ঐতিহাসিক হোমসের মতে অযোধ্যায় 1.5 লক্ষ বিদ্রোহী প্রাণ দেয় এবং তার মধ্যে সিপাহীদের সংখ্যা ছিল মাত্র 35,000। মানে কি? 1.5 লক্ষ বিদ্রোহী ছিল। কত লক্ষ? 1.5 লক্ষ বিদ্রোহী ছিল, বাট প্রাণ দিয়েছিল, সিপাহীদের মধ্যে প্রাণ দিয়েছিল জাস্ট কতজন? 35,000 জন। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে এই আন্দোলন বা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার চেয়ে মহাবিদ্রোহ বলাই শ্রেয়। It's obvious and there is a burning example that 1.5 লক্ষ বিদ্রোহী, 1.5 লক্ষ বিদ্রোহের মধ্যে মাত্র 35,000 জনই কি দিয়ে, কারা ছিল? সিপাহীরা প্রাণ দিয়েছিল। ক্লিয়ার? তো এটাকে আমরা মহাবিদ্রোহী বললে শ্রেয় হয়। নেক্সট, এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নয়। এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নয়, এটি একটি যুদ্ধ বা বিপ্লব। বলেছেন কে? রেফারেন্ট ডাফ। তারপরে দেখি, এই বিদ্রোহের সময় তারা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল। বলেছিলেন কি? হাচিনসন, যিনি ছিলেন একজন ইংরেজ। তিনি বলেছিলেন যে এই বিদ্রোহের মধ্যে এই বিদ্রোহের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের তারা ব্যবহার করতে সমর্থ হননি বা ব্যর্থ হয়েছিলেন। ঠিক আছে, কারণ এই বিদ্রোহটা তো সবাই মিলে একসাথে করেছিল, তো তাই তিনি এই কথাটা বা এই উক্তিটা করেছিলেন। ওকে, নেক্সট, দিল্লিতে বিদ্রোহ পরিচালনার মূল গোলন্দাজ বাহিনীর সুবেদার ছিলেন কে? বখত খান। দিল্লিতে মূল সুবেদার কে ছিলেন? গোলন্দাজ বাহিনী, তিনি ছিলেন কি? বখত খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে রাখবে, কে ছিলেন? বখত খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তারপর দেখি আমরা নেক্সট স্লাইডে কি আছে। পূজাবাদের বিদ্রোহী নেতৃত্ব দেন বৃদ্ধ মৌলভী আহমদ উল্লাহ। পূজাবাদের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদ উল্লাহ। ওকে, তারপরে দেখি আসামে বিদ্রোহীদের নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। আসামে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? মনিরাম দেওয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বেরিলির নেতা হিসেবে রহিলা নায়ক খা আব্দুর খা। বেরিলির নেতা কে ছিলেন? রহিলা নায়ক খা আব্দুর খান। ঠিক আছে, তারপরে দেখি টুডে পার্টির টুডে মিনস এই যে টুডে পার্টির নেতা ছিলেন কে? ডিসরেলি। ডিসরেলি এই বিদ্রোহকে কি বলেছিল? জাতীয় বিদ্রোহ। তো মহাবিদ্রোহকে কে জাতীয় বিদ্রোহ বলেছিল? সে হলো কি ডিসরেলি। ওকে, এটা একসাথে হয়ে যাবে, এটা আলাদা হয়ে গেছে। ডিসরেলি। নেক্সট স্লাইড, দ্যাট ইজ বি সাভারকার এই বিদ্রোহকে কি বলেছিল? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল বি সাভারকার। তারপরে দেখি ডক্টর রমেশচন্দ্র মজুমদার কি বলেছিলেন? 1857 খ্রিস্টাব্দে তথাপিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। তিনি ছিলেন কে? এই কথাটা বলেছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ম্যাক্সিমাম টাইমস নেগেটিভ কমেন্টস, we can't say about it, but their opinions. ওকে, যার যার অভিমত আমাদের তা দেখে রাখতে হবে আর কি, পরীক্ষার জন্য কোটেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন পিসি যোশী। পিসি যোশী কে ছিলেন জানো কি? পিসি যোশী কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক বিদুষী মহিলাকে বিবাহ করেছিলেন। তোমরা যদি জানো কমেন্ট সেকশনে বলবে। তারপর দেখি ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন কে? লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? মণিকর্ণিকা। অনেক সময় আসতে পারে কিন্তু লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? মণিকর্ণিকা, বা আসতে পারে যে মণিকর্ণিকা কার নাম বা উনি কে ছিলেন, আসতে পারে ঝাঁসির রানী। ডাকনাম ছিল কি? মনু। তো লক্ষ্মীবাইকে ডাক নামে মানে বাড়িতে বা একদম ক্লোজ পার্সনরা কি বলে ডাকতেন? মনু। সন্তান ছিলেন দামোদর রাও, মানে লক্ষ্মীবাইয়ের সন্তান ছিলেন দামোদর রাও, কিন্তু 4 মাস বয়সেই ওনার মৃত্যু হয়ে যায়। তারপর লক্ষ্মীবাই আনন্দ রায়কে দত্তক পুত্র হিসেবে কোলে নেন। মানে দত্তক পুত্র মানে কি, আমরা যেমন অরফেন হাউস থেকে অ্যাডাপ্ট করি, এরকমভাবে বাংলা খাঁটি বাংলায় বলা হয় দত্তক, মানে শুদ্ধ বাংলায় বলা হয় দত্তক। ঠিক আছে, ইউরোজের মন্তব্য দেখি কি বলেছিলেন। লক্ষ্মীবাই ছিলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ। ওকে, এটা কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উক্তিটা কে করেছিলেন? ইউরোজ কিন্তু একজন ইংরেজ। ঠিক আছে, মানে বিদ্রোহের মধ্যে প্রায় সবাই, কিছুজন তো মৃত্যুবরণ করেছিলেন, কিছুজন পালিয়ে গিয়েছিলেন, কিছুজন লুকিয়ে পড়েছিলেন। ঠিক আছে, কিন্তু লক্ষ্মীবাই একমাত্র তিনি এরকম ছিলেন যিনি নাকি মানে নিজে ভয় পায়নি বা নিজে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে গেছেন, যুদ্ধের লড়াই ছেড়ে পালায়নি। ঠিক আছে, তাই উনি ইউরোজ বলেছিলেন যে উনি নারী হয়ে যে এরকমভাবে যুদ্ধ করেছেন, মানে এর দ্বারা এটাই বোঝা যায় তিনি ছিলেন ওই যুদ্ধের মধ্যে একমাত্র পুরুষ। নানা সাহেবের উপদেষ্টা ছিলেন আজিমুল্লাহ খান। তো নানা সাহেবের উপদেষ্টা কে ছিলেন? আজিমুল্লাহ খান। নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল? গোবিন্দ দন্দুপন্থা। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ দন্দুপন্থা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, কানপুরে মহাবিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব। কানপুরে কে দিয়েছিলেন? নানা সাহেব। তারপরে বিদ্রোহের পর নেপালে আশ্রয় নিয়েছিলেন কে? নানা সাহেব। নানা সাহেব কিন্তু নেপালে পালিয়ে গিয়ে ওইখানে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পামস্টার্ন। বিদ্রোহের সময় দিল্লির সুলতান ছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ আলম। তাঁতিয়া টুপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। তো তাঁতিয়া, এখানে চন্দ্রবিন্দু হবে। তাঁতিয়া টুপির প্রকৃত নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ওকে, তারপরে দেখি এই বিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন কে? জেনারেল আউটরাম। জেনারেল আউটরাম এই বিদ্রোহকে বলেছিলেন মুসলমানদের ষড়যন্ত্র। ক্লিয়ার? কে বলেছিলেন? জেনারেল আউটরাম। তারপরে দেখি জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? কার্ল মার্কস। কার্ল মার্কসও কিন্তু এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছিলেন। তারপরে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পুস্তকটি কে লিখেছিলেন? ভিভি সাভারকার। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? বিভি সাভারকার। কত সালে লিখেছিলেন? 1909 খ্রিস্টাব্দে লিখেছিলেন বিভি সাভারকার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট,
1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে মহাবিদ্রোহ বলেছিলেন কে? হরিশ্চন্দ্র পত্রিকায়। কোথায় বলেছিল? হরিশ্চন্দ্র পত্রিকা বলা হয়েছিল যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহটা ছিল কি? মহাবিদ্রোহ। ক্লিয়ার? নেক্সট দেখি কি আছে। সেপই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটি রচনা করেছিলেন রমেশচন্দ্র মজুমদার। তাতিয়া টুপি এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই মিলে একটা যুদ্ধ করেছিল, সেটা হয়েছিল কি? গোয়ালিয়রের যুদ্ধ। ওই বিদ্রোহে তাদের ভালো করে সাক্ষাৎ হয়েছিল। কার? তাতিয়া টুপি এবং ঝাঁসি রানী। এই বিদ্রোহের পর ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবলুপ্তি ঘটে। এই বিদ্রোহের পর ভারতে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত, এই শাসনটা কিন্তু মহারানী নিজের হাতে নিয়ে নেন। ওই কোম্পানির হাতে কিন্তু আর ভারত শাসনের ক্ষমতা রাখা হয়নি। কোন বিদ্রোহের পরে? মহাবিদ্রোহের পরে। দিল্লিতে বিদ্রোহ নেতৃত্ব দেন দ্বিতীয় বাহাদুর শাহ। তো দিল্লিতে কে নেতৃত্ব দেন? দ্বিতীয় বাহাদুর শাহ। জেনারেল বখত খাঁ কানপুরে দেন নেতৃত্ব। নানা সাহেবের সাথে তাতিয়া টুপি, রাও সাহেব, আজিমুল্লাহ খান ও সহযোগিতা করেছিলেন। মানে কি? নানা সাহেব তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু নানা সাহেবের সাথে সাথে কিন্তু তাতিয়া টুপি, রাও সাহেব, আজিমুল্লাহ খান সহযোগিতা করেছিলেন। ঠিক আছে? নেক্সট, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট গল্প লিখেছিলেন। গল্পটার নাম কি? গল্পটার নাম হলো কি? দুরাশা। 1857 খ্রিস্টাব্দে 1857, এটা কিন্তু একটা গ্রন্থের নাম। 1857 গ্রন্থটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ সেন। 1859 খ্রিস্টাব্দের 8 জুলাই মহাবিদ্রোহের অবসান হয়। তো মহাবিদ্রোহের আলটিমেট অবসান হয় কত সালে? 1859 খ্রিস্টাব্দের 8 জুলাই। So here you can take lot of information from this video. So I hope it will be very much beneficial for all the aspirants of CTET exams or TET exams, and as well as for competitive exams. So do support if you like it. So do subscribe my channel and like and share. Let's go to know other information, that is মহাবিদ্রোহের বাঘ বলা হয় কাকে? কুনওয়ার সিংকে। কিন্তু মহাবিদ্রোহের বাঘ বলা হয়। প্রথম ভারত সচিব কে ছিলেন? স্ট্যানলে। ওকে। 15 জন সদস্য নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল নামক সভাটি গঠিত হয়। তো ইন্ডিয়ান কাউন্সিল সভায় কতজন সদস্য থাকতে পারেন বা কতজন নিয়ে গঠিত হয়? দ্যাট ইজ 15 জন সদস্য নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল নামক সভা গঠিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, লর্ড ক্যানিং রাষ্ট্রের শান্তির কথা ঘোষণা করেন। লর্ড ক্যানিং আলটিমেটলি, মানে লাস্ট, এট দ্য এন্ড অফ দ্য ওয়ার, শান্তির কথা ঘোষণা করেছিলেন। কে? লর্ড ক্যানিং। ওকে। তারপর একটু এশিয়াটিক সোসাইটি সম্পর্কে কিছু সামান্য তথ্য জেনে নিই। সেটা হলো কি, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সম্পাদক ছিলেন রামকমল সেন। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সম্পাদক ছিলেন কে? রামকমল সেন। এশিয়াটিক সোসাইটির নকশা তৈরি করেন কে? ব্রিটিশ স্থপতি ক্যাপ্টেন লক। 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি সোসাইটিটি গঠিত হয়। কোন সোসাইটিটি? এশিয়াটিক সোসাইটি। এই সোসাইটির সদস্য হতে পারবে ম্যাক্সিমাম 30 জন, মানে এই 30 জন নিয়েই এশিয়াটিক সোসাইটি গঠিত হয়েছিল। ওকে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ অসংখ্য ধন্যবাদ সকলকে। ডু ওয়েল, বি ওয়েল, ডু সাপোর্ট অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর আপকামিং এক্সামস। হ্যাভ এ গুড ডে।